আগস্ট মাস শোকের মাস। আমরা এই দাঁড়াও মামা, আগস্টের একটু জিজ্ঞাসা করে শোকের নিই। মাসে ফুটবল কলেজে একটু জিজ্ঞাসা করে যে নিই, দাঁড়াও। আলোচনা সভার আয়োজন করেছি, সেই আলোচনা সভাতে আপনারা জয়েন করেছেন, সেজন্য আপনাদেরকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। নির্মলেন্দু গুণের একটি কবিতা এসেছে, কান্নার দিন, কাঁদো বাঙালি কাঁদো, জানি দীর্ঘদিন কান্নার অধিকারহীন ছিলে তুমি, এ ভাগ্য হতো বাংলার মানুষ, আমি জানি ২১ বছর তুমি কাঁদতে পারোনি, আজ কাঁদো, আজ প্রাণ ভরে কাঁদো। এসেছে কান্নার দিন, দীর্ঘ ২ দশকের জমানো শোকের ঋণ আজ শোধ করো অনন্তপ্রভু। তোমার বক্ষমুক্ত ক্রন্দনের আবেগে উচ্ছ্বাসে আজ ভেসে যাক, ডুবে যাক এই বঙ্গীয় বদ্বীপ। মানুষের একত্রিত কান্না কত সুন্দর হতে পারে মানুষ জানে না, এবার জানাও, সবাই জানো, মাটি থেকে উঠে আসি ঝিঝির কান্নার মতো, তোমাদের কল্লোলিত ক্রন্দনের ধ্বনি শুনুক পৃথিবী, কাঁদো, তুমি পৃথিবী কাঁপিয়ে কাঁদো আজ। আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে দ্য লিজেন্ড অফ এ ফাদার, এ ডটার অ্যান্ড দ্য হলি বন্ড। এই গ্রন্থটি রচনা করেছে মিশরীয় লেখক জনাব মহসেন আল আরিশ। ওনার দীর্ঘদিনের একটা রিসার্চ থেকে উনি এই গ্রন্থ, একটা মৌলিক গ্রন্থ, কারণ এটা তথ্য হচ্ছে ইতিহাস নির্ভর, ইতিহাসকে এক জায়গা করা এবং ইতিহাসের বিস্তৃতি গবেষণামূলক তথ্য দিয়ে তুলে ধরা, এটা একটা বিরল কাজ। এই মৌলিক কাজের উনি আমাদেরকে মৌলিক কাজের একটা অংশগ্রহণ আমাদের সামনে তুলে ধরেছেন। এজন্য আমাদের বাংলা ভাষাভাষী যারা আছে, পাশাপাশি অন্যান্য ভাষাভাষী কিংবা বাংলাদেশের আবেগ অনুভূতি যারা ধারণ করে, তাদের সকলের পক্ষ থেকে জনাব আরিশি সাহেবকে ধন্যবাদ। আমি এই গ্রন্থটা যখন কাজ হয় তখন আমরা একটা আমি তুলনামূলকভাবে একটা কম্প্যারিজন বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে এই গ্রন্থটা কোন কোন ভাবে আমরা নিতে পারি। তো সেক্ষেত্রে আমি কতগুলো জায়গা আপনাদের সামনে একটু উপস্থাপন করি, আপনারা আস্তে আস্তে করে এটা অবগত হবেন এবং অবগত হলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। হর্ষচরিতম সংস্কৃত সাহিত্যে লেখা, ৭ম দশকে একটি গ্রন্থ। এই গ্রন্থটা রচিত হওয়ার সময়ে হর্ষের বর্ধনের যে চরিত্র, জীবন চরিত্র, সেখানে এই গ্রন্থটা আলোচনা হয়েছে। আমি আরেকটা ইংরেজি নভেল দেখেছি, এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্সের, সেখানে দুইটা শহরের গল্প আসছে। আমি আরেকটা গ্রন্থ দেখেছি, সেটা হচ্ছে দ্য রিভার অফ ডাউট, এটা হচ্ছে থিওডর রুজভেল্টস ডার্কেস্ট জার্নি, এটা আমি দেখেছি। আমি দ্য চার্চিল ফ্যাক্টর, এটা দেখার চেষ্টা করেছি। আমি দ্য ফার্স্ট কংগ্রেস, আমি রবার্ট মেনজিস দ্য আর্ট অফ পলিটিক্স, এটা দেখার চেষ্টা করেছি। জন এফ কেনেডি, তার উপর একটা গ্রন্থ আছে, সেটা দেখার চেষ্টা করেছি। আমি ট্রুম্যানের একটা গ্রন্থ, ডেভিড ম্যাকলাওয়ের, সেটা দেখার চেষ্টা করেছি। আমি দ্য পলিটিক্যাল জিনিয়াস অফ আব্রাহাম লিঙ্কন, সেখান থেকে দেখার চেষ্টা করেছি। ইন্ডিয়া আফটার গান্ধী, হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, রামচন্দ্র গুহ, সেটা আমি দেখার চেষ্টা করেছি। 24 আকবর রো, হিস্ট্রি অফ দ্য পিপুল বিহাইন্ড দ্য ফল অ্যান্ড দ্য রাইস অফ দ্য কংগ্রেস, রাশেদ কাদুই, তার একটা বই আমি দেখেছি। আরেকটা দেখেছি, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর ট্রিস্ট উইথ পাওয়ার। এই গ্রন্থগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করলাম এই কারণে যে আরিশি সাহেবের যে গ্রন্থটা, আমি নিজে যে মহাকাব্যগুলো পড়ে দেখেছি, একটা মহাকাব্য হতে গেলে তাতে দুইটা গুণাবলী থাকা লাগে, একটা হচ্ছে বীর রস এবং করুণ রস। আমি নিজে যেহেতু সাহিত্যের স্টুডেন্ট, আমার এটা আয়ত্ত আছে। তা আমি এই নভেলটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে এই নভেলটাতে বীর রস এবং করুণ রস সমানভাবে কাজ করেছে। কারণ বঙ্গবন্ধুর যে সংগ্রাম, অর্থাৎ 47 পাকিস্তান ভাগ, ভারতবর্ষ ভাগ হওয়ার পর থেকে 1947 থেকে তার যে স্ট্রাগল এই দেশের জন্য শুরু হয়েছে, সেটা দীর্ঘ 23 বছর, 24 বছর এবং তারপরে মহান মুক্তিযুদ্ধ, এবং এই যে 24 বছরের ইতিহাস, সেখানে এই নভেলে খুব হিরোইকভাবে বর্ণিত হয়েছে। সেই কারণে এর মধ্যে বীর রসটা চমৎকারভাবে খেলা করে গেছে।
এবং এরপরে যেটা আসছে ৭১-এর মুক্তিযোদ্ধা, সেখানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, একটা করুণ রস সেখানে খেলা করে গেছে। এরপরে ৭৫-এর ১৫ই আগস্টের পরে এই মহাকাব্যের নভেলের যে অংশ, সেখানে দেখা যাচ্ছে করুণ রস মানুষের হৃদয়ের একদম মর্মমূলে পৌঁছে গেছে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা, প্রত্যাবর্তন, হোম কামিং 1981-এ, সেই সময়টা বর্ণনা করা হয়েছে। এবং তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর যে হিরোইক অ্যাটিটিউড এবং বাংলাদেশের মানুষের জন্য তার যে প্রাণ, সেই প্রাণের অস্তিত্ব মহাসেন আল আরিশি খোঁজার চেষ্টা করেছেন তার এই নভেলের মধ্যে। এবং দুইজনের চরিত্র এখানে সমানভাবে গ্রথিত হয়েছে। একটা হচ্ছে প্রথম থেকে ৪৭ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু, এবং এর পরবর্তীতে বঙ্গবন্ধুর কাছ থেকে শিখে রাজনীতির এবং জীবন দর্শনের অনুভূতিকে নিজের মধ্যে গ্রথিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে শক্তির উৎস, তার যে চিন্তার গভীরতা, তার যে মানুষের জন্য ভালোবাসা, এই সকল কিছু তিনি পেয়েছে বঙ্গবন্ধুর কাছ থেকে। এবং এই নভেলের প্রথম থেকে আপনারা এখানে আলোচনা করবেন, জাস্ট আমি একটু বলে দিচ্ছি এই কারণে যাতে আপনাদের আলোচনা করতে একটু সুবিধা হয় এবং তাতে আপনারা এই নভেল সম্বন্ধে বড় একটা আগ্রহ অনুভব করেন। কারণ কয়েকটা কারণে এই নভেলটা বিশেষভাবে বিশেষায়িত। কোনো বিদেশি কোনো অবজারভার, কোনো বিদেশি কোনো লেখক আরেকটা দেশের হিস্ট্রি নিয়ে সুচিন্তিতভাবে নভেল লিখেছেন, এরকম ইতিহাস পৃথিবীতে খুব বিরল। এবং বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই দুজনের যে ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টারও হচ্ছে পৃথিবীতে খুব বিরল। এবং পৃথিবীর বিরল মানে কি, সারা পৃথিবীর মানুষকে ছুঁয়ে যাওয়ার মতো দুইটা চরিত্রকে তিনি বেছে নিয়েছেন তার এই নভেলে। তো সেক্ষেত্রে আমরা যখন নভেলটা পড়বো, আমাদের নিজেদের অস্তিত্ব সম্বন্ধে আমরা একটা জাগ্রত অনুভূতি সেখানে গ্রহণ করতে পারি। সেজন্য আমি রিকোয়েস্ট করব, আপনারা যে যেখানে আছেন এই নভেলটা আপনারা পড়বেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু সাধারণ একজন মানুষ না, উনি জীবনে যা, ওনার জীবন যা উনি হজম করেছেন, কিংবা উনি যেটা ওনাকে এখন পর্যন্ত হজম করতে হচ্ছে, কিংবা যতদিন উনি বেঁচে থাকবেন, এই দুঃখ কষ্ট, সারা দুনিয়ার বেদনার সমান যে দুঃখ, সেই তার থেকেও বেশি দুঃখ উনি অন্তর অনুভব করেন। এবং যখন একজন মানুষ দুঃখে ব্যথিত হয়, তখন একমাত্র তার ভরসা থাকে ঈশ্বরে, এবং ওই ঈশ্বরই তখন তাকে পরিচালিত করেন। এবং বঙ্গবন্ধুর রেখে যাওয়া যে মানুষ, সেই মানুষের সাথে যে কমিটমেন্ট, কারণ বঙ্গবন্ধুর দীর্ঘদিনের যে ২৪ বছরের স্ট্রাগল, এই বইটাতে আরেকটা বিষয় আসছে, কতগুলো বিষয় আসছে, যেমন ৬ দফার যে আগের ৬৫ সালের একটা দাঙ্গা যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান, এবং সেই যুদ্ধের বিষয়টা এখানে আসছে। ভাষা আন্দোলনের সময়ে বঙ্গবন্ধুর যে অবদান, সেই বিষয়গুলো অনেক সুন্দরভাবে এই নভেলটাতে আসছে। ৫৪ যুক্তফ্রন্টের নির্বাচন, সেই বিষয়টা এই নভেলটাতে আসছে। বঙ্গবন্ধু একটা, নির্মলেন্দু গুণের লাস্ট টাইম বঙ্গবন্ধুকে নিয়ে একটা কবিতা, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর পুনর্জন্ম। এই বইয়ে একটা চ্যাপ্টারও আছে, সেটা হচ্ছে রিবর্ন। উনি বলেছেন যে মানুষ তো একবার জন্মগ্রহণ করে। ফার্স্ট চ্যাপ্টার যেটা এই বইয়ের, সেটা হচ্ছে হাসিনাস ফার্স্ট বার্থ। একটা পরিষ্কার মেসেজ। আমাকে একজন জিজ্ঞেস করলেন, হাসিনাস ফার্স্ট বার্থ মানে হাসিনার কি দুইবার জন্মগ্রহণ করলেন? এবং পরবর্তীতে রিবর্ন চ্যাপ্টারে যে মহসেন আরিশি এটা পরিষ্কার করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, তিনি দুইবার জন্মগ্রহণ করেছেন। সাধারণ মানুষ একবার জন্মগ্রহণ করে, কিন্তু উনি দুইবার জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ওনার যে জন্ম ১৯৪৭-এর যে ২৮ সেপ্টেম্বর, আর এর পরবর্তীতে ওনার জন্ম হচ্ছে ৭৫ সালের ১৫ই আগস্টের পরে। ওনার নতুন অনুভূতি এবং পৃথিবীটাকে নতুন করে দেখা, যে মানুষগুলো আপন ছিল সেই মানুষগুলো ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এটা আপনারা হাসিনা ডটার স্টেল, সেখানেও অনেক তথ্য আপনারা দেখতে পারেন। যাই হোক, আমি অনেক কথা বলেছি, আমি আবার কথা বলবো। আমরা প্রথম থেকে একটু একটু করে অনুভূতি, যারা যারা এই বইটা পড়েছেন তাদের কাছ থেকে একটু একটু করে অনুভূতি শোনার চেষ্টা করি। নাজমুল, তো নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। পড়ার পরে তোমার কাছে কি মনে হয়েছে, বাংলাদেশের মানুষের এই বইটা কতখানি, কতভাবে পড়া উচিত? এবং একজন বিদেশির দৃষ্টিতে, একটা নিরপেক্ষ দৃষ্টি তো অবশ্যই সেখান থেকে পাওয়া যাচ্ছে, কারণ আমরা যখন বাংলাদেশের মধ্য থেকে কোনো গ্রন্থ রচনা করি, তখন একটা বায়াসনেসের ব্যাপার থাকে, কিন্তু বাইরের কোনো ভিন্ন
মানুষ যখন সেটাকে তার দৃষ্টি থেকে দেখে সেখান থেকে একটা নিরপেক্ষ দৃষ্টি পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা সেটা কতখানি পেয়েছি, এবং এই বইটা বাংলাদেশের ইতিহাসকে কিভাবে বর্ণনা করেছে, যদি তোমার অনুভূতি থেকে তুমি সামান্য করে বলতে। Adiba, I'm sharing this sort of things. প্রথমত, I get interested when I came to know from you that Mohsin Arshi has written a book. You know that you have sent some lines to edit for spelling or some other corrections. I didn't know this correction relate to this book. When I finally came to know from you that this is the book Mohsin Arishi has written, and that is to me a fascinating thing. I'm one of the fortunates to get the book from its writer. It is an epic novel. Gone through some chapters. By going through this chapter, I found that Mohsin Arshi has written the book. He has very emotionally depicted the whole life of Bangabandhu Sheikh Mujibur Rahman and Hasina, and his writing was very holy. I think very holy. He has found our Prime Minister Sheikh Hasina had inherited leadership from Bangabandhu. From the very childhood, she followed his father's footsteps, tried to understand his father's voice, ideology. She could understand his father's sacrifices for the people. In the very girlhood, Hasina became very much aware of the tyrannical power dominating in the world. Actually, she get acquainted with what is tyrannical power behavior dominating in the world, and a sense of protest grew in her to fight for emancipation, liberty, and dignity. Basically, which chapter I have gone through, I found a very important chapter, that is the Holy Bond. In this chapter, Holy Bond, we find how Mohsin Arshi has a feeling for Bangabandhu's feeling, and there are some lines I can quote. I am on a national duty, and as such, I should not, under any circumstances, apologize. He challenged the panel formed to investigate the case. We know that for long absence from university, our Bangabandhu's dismissal from University of Dhaka was inevitable. At that period, a panel of investigation was formed, and that panel requested Bangabandhu for apologize, but Bangabandhu defied this. Here, an important line I can quote. Bangabandhu remarked, "To apologize is a precondition to be allowed to continue my study, is a betrayal of my national feelings and commitments to the people." And Mohsin Arshi has quoted these sentences, these Bangabandhu's feelings, national feelings and commitments in English language by a foreign writer. That is very important. But I can say that in our country, there are lots of big professors, big writers. I think they could have written this sort of books many days ago, but Mohsin Arshi has done in later, though later he has done these things. And by reading the book, I can know a new thing, but I could not actually, I didn't know Bangabandhu's involvement in language movement. And I came to know from this book, they alarmed about the growing threat to the Bengali language. Bangabandhu decided to tour the village and meet student peasants, laborers in the remote areas. I couldn't know these sort of things, but reading this book, I come to know this sort of things. It's a kaleidoscope description of Bangabandhu and Sheikh Hasina.
and their holy bond, and how Sheikh Hasina, our Prime Minister Sheikh Hasina, inherit that feelings, that power, that courage from Bangabandhu. I want to finish, but I can say the Bangabandhu is the destroyer of the pillars of corrupt political system, is the pride of Sheikh Hasina, and um, এবং একটা জায়গায় বলার I, চেষ্টা করছে যে বঙ্গবন্ধুর যে মানুষ, দ্য পিপুলস হু লাভ বাই বঙ্গবন্ধু, অ্যান্ড শেখ হাসিনা ইজ দ্য sole responsible person now who are the shareholder of her father. And Bongo Sheikh Hasina minister everything, is but taking Sheikh the Hasina, responsibility of those people who were the sole responsibility to father of the nation. And now Sheikh Hasina is having. Exactly. I want to share, but I came to know that the Sheikh Hasina is another facet of Bangabandhu, I think. And Sheikh Hasina, from the very childhood to the death of his father, everything like a transformation of courage, And her mother, sacrifices. and in the novel, her And mother is said that like father, like daughter. In a chapter, like father, like daughter, like father, like daughter. father, like daughter. That means Sheikh Hasina is like her father. Her father, what he did in his life, Sheikh Hasina is doing such thing. It's the reality, and she's the only sole responsible person now to give the light to the people who are now without Bangabandhu. But Bangabandhu is now in our time, but Sheikh Hasina is available in our time. That is the reality, and we are taking the courage from Sheikh Hasina. This is the reality. And Nazmul, অনেক lots of thanks. Thank you, Hadi Bhai. This is for me today, because you know that I haven't yet completed the book, but I am studying the book. নাজমুলকে অনেক Thank you. ধন্যবাদ। নাজমুল, সবাই এই বইটা পড়ুক, আমরা এটা চাচ্ছি। আমরা চাচ্ছি যে মানুষের বোধের মধ্যে, মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, চিন্তাগত জায়গায় যে পরিবর্তনটা আমরা একটা জাতি হিসেবে আশা করি, একটা মাথা উঁচু করা হাই হেড একটা জাতি হিসেবে আশা করি, সেটার জন্য এই বইটা আমাদের পাঠ করা জরুরি। কারণ আপনি যদি আপনার মানুষের স্যাক্রিফাইসগুলো না জানেন, তাহলে আপনার মধ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে দৌড় দেওয়ার যে শক্তি, সেটা পাওয়া খুব মুশকিল। আর আমি প্রথমেই বলেছি, ইটস এ এপিক নভেল। দ্যাটস ওয়াই এপিক হচ্ছে আপনাকে দিবে স্ট্রেংথ, আপনাকে কারেজ। এপিক হচ্ছে আপনাকে সততা দিবে, অনেস্টি দিবে, আপনাকে ফিলোসফিক্যাল গাইডলাইন দিবে। তো সো আই থিঙ্ক ইউ শুড, প্রত্যেকেই, ইচ অ্যান্ড এভরি ওয়ান শুড রিড দ্য বুক ভেরি ওয়েল। এবং আমরা এর পরবর্তীতে মোবারককে আমি বইটা পাঠিয়েছিলাম, সে বইটা দেখার চেষ্টা করেছে। আমরা মোবারকের এক্সপিরিয়েন্সটা একটু শুনি, যে মোবারক আসলে এই বইটা পড়ে আমরা কতখানি কি অনুভব করতে পেরেছি। থ্যাংক ইউ হাদি ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি। সর্বপ্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্ট কালরাত্রিতে যারা নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদেরকে। বইটা আসলে আমি ধন্যবাদ জানাতে চাই মহসিন আরেশি সাহেবকে, যে উনি বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা হাদি ভাই যেটা বললেন এপিক নোভেলের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। এটা আসলে শুধু বাংলাদেশের জন্য নয়, যেহেতু বইটা নিয়ে চর্চা করেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা উৎসাহী, জানতে চান, তাদের কাছে একটা ভালো একটা মাধ্যম হয়েছে যে বঙ্গবন্ধু সম্পর্কে তারা জানতে পারবেন। তো আমি আসলে বইটা শেষ করতে পারিনি। উনি যেভাবে উপস্থাপন করেছেন, শুরু থেকে শুরু করে যে আমি যে শেষ পর্যন্ত যাব, প্রত্যেকটা ওয়ার্ড যখন পড়ছিলাম মনে করছিলাম যে আসলে বঙ্গবন্ধুর যে ক্যারিজমেটিক লিডারশিপ, তার যে কারেজ, তার যে আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড সেটা ফিল করছিলাম। এটা আস্তে আস্তে যেতে যাচ্ছিলাম, এই জন্য আমার একটু সময় লেগেছে। তো যতটুকু বুঝতে পেরেছি
যে বঙ্গবন্ধুকে কিভাবে মানে ভালোভাবে ফুটিয়ে তুলতে হয়, একটা শৈল্পিক উপায়ে ফুটিয়ে তুলতে হয়, সেটা মহসিন আরশি করতে পেরেছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। জাস্ট দুটা ঘটনা আমি এখানে শেয়ার করতে চাই আর কি, যেটা উনি উল্লেখ করেছেন, যে আমার জানা ছিল না, হয়তো জানি না, আপনাদের হয়তো জানা আছে। আমি যেহেতু সাহিত্যের স্টুডেন্ট না, শুধু পলিটিক্যাল যে ইয়েগুলি আছে আর কি, ইতিহাস ভিত্তিক যে বইগুলি আছে সাধারণত আমি সেগুলি পড়ে থাকি। তো আমি এটা জানতাম না যে মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে একটা বিষয় নতুন লেগেছে যেটা আমার আগে জানা ছিল না। এই বইটা পড়ে যেটা জানতে পেরেছি, স্কুলে থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রী স্কুলের ছাত্রীদের নিয়ে যে স্কুল গার্ল অ্যালায়েন্স করেছিল, যেখানে প্রতিদিন বঙ্গবন্ধুর কথাগুলি নিয়ে, বঙ্গবন্ধুর যে আহ্বানগুলি ছিল, বঙ্গবন্ধুর যে কমিটমেন্ট, সেগুলি নিয়ে আলোচনা হতো, এবং সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সাথে আলোচনা করতেন। তো একদিন স্কুল থেকে ফিরে এসে মাননীয় প্রধানমন্ত্রী দেখলেন যে বঙ্গবন্ধু কারোর সাথে কথা বলছেন না, তাকে ঢুকতে দিচ্ছেন না, বঙ্গমাতা তাকে ঢুকতে দিচ্ছে না যে বঙ্গবন্ধুর সাথে কথা বলার জন্য। তো এমন বলছেন যে খাওয়া দাওয়া বন্ধ, কারোর সাথে কথা বলছেন না, এই মুহূর্তে তার সাথে কথা বলার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ অপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ করে তার রুমে ঢুকে গেলেন। ঢুকে তাকে জড়িয়ে ধরে আবেগ ঘন কণ্ঠে তাকে বললেন, কি হয়েছে বাবা, বলো। তারপরে সবকিছু বলার পরে মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গমাতা মিলে বঙ্গবন্ধুকে যেভাবে মানে সাহস জুগিয়েছেন, এটা আসলে যে আমি জানি না যে আপনাদের কারো ইয়ে আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা। আমার কাছে মানে যখন পড়ছিলাম মনে হচ্ছে যে এটা কি আসলে সম্ভব যে দুইজন নারী, একজন তাও শিশু অবস্থায় আর কি, মাননীয় প্রধানমন্ত্রী তখন তো আমি শিশুই বলবো, যে কিভাবে একটা দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে একজন লিডারকে উদ্বুদ্ধ করতে হয়, সেটা আসলে বিরল আমার কাছে মনে হয়েছে। এবং মহসিন আরশি যেভাবে তাকে ফুটিয়ে তুলেছেন, আমি মনে হচ্ছিল যে আমি যেন ওই রুমে উপস্থিত আছি, আমি আমি ফিল করছি, দেখতে পাচ্ছি যে কি বলছেন। আরেকটা ঘটনা হলো, যখন 6 দফার কথা তো আমরা জানি, যখন ছাত্রদের 5 দফা মিলে 11 দফা হলো, তো একটা সময় বাংলাদেশ, মানে তখন তো পূর্ব পাকিস্তান, দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে একটা দাবি আসছিল যে কে বাদ দিয়ে শুধু 6 দফা নিয়ে এগিয়ে যাওয়া। বঙ্গবন্ধু যে একজন ক্যারিসমেটিক লিডার এবং আনকম্প্রোমাইজিং, সেটাই এখানে ফুটিয়ে উঠেছেন, তুলেছেন। যে বঙ্গবন্ধু তখন বলেছিল যে কোনো কম্প্রোমাইজ হবে না। উনি যেটা বলেছিলেন আমি একটু যদি বলি, বঙ্গবন্ধু বলেছিলেন যে নো কম্প্রোমাইজ নো বার্গেইন, এবং তার উক্তিটা ছিল এরকম: বিট বাই বিট অ্যাপ্রোচ ওয়াজ এ cynical maneuver to exhaust long time in discussing a single point before shifting to the next one. মানে যখন অন্যরা তাকে বোঝানোর চেষ্টা করেছে যে পিসমিল বেসিসে, যে একটার পর একটা আমরা একটা একটা পয়েন্ট নিয়ে আন্দোলন করব, সেখানে বঙ্গবন্ধু বলেছেন যে কম্প্রোমাইজ হবে না। Over decades, the main concern and their demands would be heavily compromised or largely abbreviated to nothing, he explained. মানে তিনি বোঝাতে চেয়েছেন, যদি আমরা কম্প্রোমাইজ করি, আমাদের ডিমান্ড থেকে যদি সরে আসি, তাহলে আলটিমেটলি বছরের পর বছর আমরা আন্দোলন করে যাব, কিন্তু কোনো কিছুই পাবো না। মানে যেটা বলেছেন এভরিওয়েটেড টু নাথিং, মানে কোনো কিছুই পাবো না। তো উনি যে আনকম্প্রোমাইজিং একজন লিডার, ক্যারিসমেটিক লিডার, এবং সবার বিরুদ্ধে গিয়ে অনেকের সাথেই মানে দ্বিমত পোষণ করে উনি যে জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন, সার্বভৌমত্ব উপহার দিয়েছেন, মানুষের দেশের মানুষের স্বাধীনতা অধিকার ফিরিয়ে এনেছেন, অধিকার দিয়েছেন, এটা আসলে বিরল। এবং এটা যেহেতু মহসিন আরশি যেভাবে ফুটিয়ে তুলেছেন, আমি আশা করি যারা পড়বেন, যারা সাহিত্য চর্চা করেন, তারা এটাকে আসলে একটা এপিক নোবেলেরই মর্যাদা দিবেন। এতটুকুই ছিল, আসলে অনেক কিছুই আছে যেটা শেয়ার করার মতো, অনেক টাইম লাগবে। তা আমি আস্তে আস্তে পড়ছি আর কি, হয়তো আর ভবিষ্যতে আরো ভালো কিছু শেয়ার করতে পারবো, জানতে পারবো। আমার কাছে বইটা দারুণ লেগেছে। হাদিব ভাইকেও ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য, এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, সবাইকে জয়েন করার জন্য, আমার কথা শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
মোবারককে অনেক ধন্যবাদ, যে মোবারক অনেক সুন্দরভাবে আমাদেরকে এই বিষয়টা বলার চেষ্টা করেছে। আমি তারেকের সঙ্গে কথা বলেছিলাম, আমাদের পোস্টাল ক্যাডারের তারেক। সে এই বইটা আমার সঙ্গে পড়ে তার অনুভূতি শেয়ার করেছে। তারেক আমাকে যে বিষয়গুলো বলেছে, যে অভাবনীয় গভীরতা দিয়ে বইটা লেখা হয়েছে, এবং এত গভীরে যে ঢোকা যায়, এবং এত গভীরে যে গবেষণা করে মানুষের কাছে প্রকৃত সত্য তুলে ধরা যায়, সেই এক্সপিরিয়েন্স আমার সঙ্গে তারেক শেয়ার করেছে। এবং তারেক বলেছে যে জাতি হিসেবে এতদিন পরে হলেও আমরা একটা বই এখানে পেয়েছি, যেটা আমাদের জন্য আহ, অনেক বেশি নিজেরা ক্লিয়ার করে নেওয়ার জন্য বইটা খুবই অবশ্যম্ভাবীভাবে গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি, নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে এটা পড়া উচিত। আমাদের মধ্যে এখানে উপস্থিত হচ্ছেন মোশাররফ। মোশাররফকে আমি বইটা পাঠিয়েছিলাম। আমরা হয়তো বইটা সবার কাছে এখনো পাঠাইতে পারিনি, আপনারা বই পেয়ে যাবেন। মোশাররফ অবশ্যই মনে হয় বইটা এক দুবার নাড়াচাড়া করে দেখেছেন। আমি মোশাররফের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা একটু জানার চেষ্টা করতেছি। ধন্যবাদ জানাচ্ছি আমি হাদি ভাইকে এবং যারা সংযুক্ত হয়েছে। আমি ইতোমধ্যে মহসিন আল আরসির আরো যে বই সেটাও আমি দেখেছি, প্রোগ্রামে আমি ছিলাম। এ বইটিও আমি কিয়দাংশ পড়েছি। তো এখানে বইটা পড়ে এটা আসলে রিভিউ দেওয়ার মতো কিছু বিষয় না, কিন্তু আমার কাছে একটা জিনিস আশ্চর্যজনক লেগেছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী, শিক্ষক সমাজ বা বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, তাদের থেকে আহ এরকম বিদেশি একজন লেখক, সাংবাদিক যে বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইন্টারেস্ট ফিল করে বা সেই আগ্রহ নিয়ে এত চমৎকার একটি বই, যেটি তিনি এখন এবারই প্রথম লিখলেন সেটা না, এর আগেও তিনি বই লিখেছেন, যেটি আমরা এর আগে উদ্বোধনী প্রোগ্রামটায় ছিলাম। তো ইতিহাসকে এইভাবে শুধু দেশে না, দেশের বাহিরের মানুষ যখন এটাকে উপলব্ধি করে যে আসলে এই ধরনের একটি হত্যাকাণ্ড কিভাবে হলো, বঙ্গবন্ধু এত সংগ্রাম করলেন একটি দেশের জন্ম দেওয়ার জন্য, সারাটা জীবনের তিনি বড় একটি অংশ কারাগারে থাকলেন এই দেশের মানুষের জন্য, এবং তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় এই দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, এই বিষয়গুলো বইয়ে উঠে এসেছে। তো আমি এখানে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে একজন বিদেশি লেখক এরকম একটি বিষয় যখন তুলে নিয়ে আসে, তখন সেটি বাংলাদেশ সহ সারা বিশ্বে এই বার্তাটি পৌঁছে যায় যে তখনকার সময় বঙ্গবন্ধুর প্রচেষ্টা কি ছিল, বঙ্গবন্ধু কে ছিলেন, এবং তিনি এই দেশের মানুষের জন্য যে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ নামক ভূখণ্ডটি তিনি স্বাধীন করেছেন। পাশাপাশি এটার সাথে যেই বইটা নিয়ে মূলত এখন আলোচনা, সেখানে বঙ্গবন্ধুর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে কানেকশনটা, অর্থাৎ একজন বাবার কাছে থেকে একজন মেয়ের শিক্ষার যে বিষয়টি, তার যে আদর্শটা অনুকরণের যে বিষয়টি, এখানে একটা চ্যাপ্টার আমি দেখেছি যে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন সেই সময়টিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের সাথে তার সাথে কিভাবে কানেকশনটি হতে, এবং সেই কানেকশনের ইম্প্যাক্টটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে কিভাবে পড়েছে। তো বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশ গত বছরগুলোতে শাসন করছেন এবং এখনো যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন, এবং তিনি তার প্রতিটি বক্তব্যে তিনি যেভাবে ব্যাখ্যা করছেন যে আমি আসলে আমার পরিবার হারিয়েছি, অথবা আমার নিজের এই দেশের চাওয়ার তেমন কিছু নাই, আমি এই দেশের মানুষের জন্য কিছু একটা করে যেতে চাই, এবং সেজন্যই আমি সর্বদা চেষ্টা করছি, যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা হিসেবে তিনি তার পুরো সময়টি এই দেশের মানুষের জন্য ব্যয় করেছেন। তো আমি একজন বিদেশি লেখক হিসেবে মহসিন আল আরসির প্রতি শুধু কৃতজ্ঞতা জ্ঞাপনই না, এদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে তাকে বাংলাদেশে, তিনি এর আগেও এসেছেন 2 বার বা ততোধিকবার তিনি এসেছেন, আমার মনে হয় যে তাকে একটি সংবর্ধনা দেওয়া উচিত এভাবে, যেটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রাপ্ত। উনি যে প্রোগ্রামগুলোতে এসেছেন আমাদের আমন্ত্রণে বা আমাদের এই সকল সংগঠনে, এর পাশাপাশি তিনি 2-1 জনের সাথে দেখা করেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে বড় পরিসরে রাষ্ট্র যদি তাকে এরকম একটি স্বীকৃতি দিত, সেটি মনে হয় যে একজন লেখক হিসেবে ওনার বড় একটা প্রাপ্তি হতো। পাশাপাশি ওনার যে লেখনী এবং জাতির পিতার যে সংগ্রামের ইতিহাস, এই বাংলাদেশ সম্পর্কে তার যে ধ্যান ধারণা ছিল,
মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এখন দেশ পরিচালনা করছেন, এই পুরো বিষয়গুলো কিন্তু এই বইয়ের মাধ্যমে বা ওনার মাধ্যমে বহির্বিশ্বে পৌঁছে যেত। তো আমার কাছে মনে হয় যে এরকম একটি কর্মকাণ্ড করা উচিত। এতে লেখকের স্বীকৃতিও যেমন হলো, পাশাপাশি আমাদের এই ইতিহাসটি বাংলাদেশ থেকে সারা বিশ্বে পৌঁছে যাবে। আর ব্যাচমেট যারা এখানে সংযুক্ত হয়েছে বা যারা সংযুক্ত হতে পারেনি, আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং স্বাগত জানাবো। পাশাপাশি যদি এই বইগুলো সবার কাছে পৌঁছে দেওয়া যায়, সেটি অত্যন্ত সুন্দর একটি কাজ হবে। যেমনটি হাদি ভাই বলতেছিলেন যে কোনো একটি সময় উল্লেখ করেছেন, আমি ওটাকে পুনরায় আবার রিপিট করতে চাই না, যে সে সময় কিন্তু ক্ষমতাগুলোকে বা শাসন ব্যবস্থাগুলোকে জায়েজ করার জন্য বিভিন্ন রকম বই লিখেছে। তো এখন যদি সত্যের ইতিহাস লেখা বইগুলো মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, এটা সব জায়গায় থাকবে। দেখতে দেখতেও কিছু পরিবর্তন কিন্তু আসে। অনেকের এই বইগুলো হয়তো পছন্দ নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে, যদি যেহেতু বইটা ইংলিশে লেখা, তারপরও বইয়ের মলাটটি দেখে, বইয়ের কাভারটি দেখে, শিরোনামটা দেখে অনেকের পছন্দ হবে, অনেকের দেখতে দেখতে এটার প্রতি একটা আগ্রহ প্রকাশ করবে। সেজন্য আমার মনে হয় যে বইটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত এবং তাদেরকে এই বার্তাটি দিয়ে দেওয়া উচিত। আমি আর সময় নেব না, যেহেতু আমি হাসপাতালের সিঁড়ি থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। তো আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। মোশাররফকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি মোশাররফের বক্তৃতা শুনলাম, তার আলোচনা চমৎকার, তার বোঝাপড়া চমৎকার। আমি মোশাররফের জ্ঞাতার্থেও পাশাপাশি অন্য সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে যেটা হচ্ছে যে এই বইটা তো মাত্র আমাদের সামনে আসলো, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকা উচিত। কারণ এটার কাভার পেজটা ইটসেলফ এ মেসেজ, মানুষের কাছে এই মেসেজটা যাওয়া দরকার। আরেকটা জায়গা বলা দরকার, সেটা হচ্ছে অনেকেই বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমাদেরকে কি বলে শুধুমাত্র উন্নয়ন দিচ্ছেন। পাশাপাশি তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, শুধু মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনাদেরকে উন্নয়নই দিচ্ছেন না, উনি আপনাদেরকে জ্ঞান দান করতেছেন, কিন্তু আপনারা জ্ঞান নিচ্ছেন না। কারণ অলরেডি সিক্রেট ডকুমেন্ট 11 খণ্ড পর্যন্ত প্রকাশিত হয়েছে। এত বড় ভলিউমের কোনো কাজ পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে কেউ করছে কিনা আমার জানা নেই। কারণ এইটার পেজ হচ্ছে 47,000 পেজ। 47,000 পেজের একটা বই সংকলন করে সেটাকে খণ্ড আকারে 14 খণ্ডে প্রকাশ করা, এটা পৃথিবীতে কয়জন সম্পাদক করেছে? আর এইটা এমন একটা সাহসী কাজ, যেটা বঙ্গবন্ধুর এগেনস্টে এগুলো লেখা হয়েছিল। সেই বঙ্গবন্ধুর এগেনস্টে যেটা লেখা হয়েছিল সেটাকে প্রকাশ করতে করে দেওয়া, এটা কিন্তু যেনতেন ব্যাপার না। সেই জায়গাগুলো থেকে আমি সকলকেই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি আরো বেশি দিন আমাদেরকে অনেক কিছু দিক, এবং আগরতলা ষড়যন্ত্র মামলার উপরেও কিন্তু উনি 4 খণ্ড একটা পাবলিকেশনস বের করেছেন। গত আগস্টেই উনি বঙ্গমাতার উপর একটা বই পাবলিশ করেছেন। উনি হচ্ছেন আমাদের জন্য অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, এই বইগুলো আমাদের সঙ্গে দিয়েছেন এবং আমাদের সঙ্গে অতীতের একটা সংযোগ ঘটিয়েছেন। উনি যদি এইগুলো না করে দিতেন আমরা কোথা থেকে জানতাম? এই প্রশ্ন তো থেকেই যায়। তাই সেজন্য বলতেছি যে শুধু যারা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নগুলোকে দেখছেন তাদেরকে আমরা বলবো পাশাপাশি আপনারা এই বইগুলোও পড়েন, কারণ বাংলাদেশ সম্বন্ধে জানতে গেলে আপনাকে এই বইগুলো পড়তে হবে। যেমন মোশাররফ পাশাপাশি অন্যান্য সবাই বলতেছিল যে আমরা আগে আসলে এত কিছু জানতাম না। আমরা তো কেউ জানতাম না। যদি সিক্রেট ডকুমেন্ট পাবলিশড না হইতো তখন তো এই বইয়ের মধ্যে যে সকল বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা কানেক্ট করতে পারতাম না। কিন্তু যখন আমরা সিক্রেট ডকুমেন্ট পড়েছি এবং তারপরে যখন নভেল পড়েছি তখন মনে হয়েছে যে জাস্ট ওই জিনিসটাকে একটা কানেক্ট করেছে, নভেলের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো সো ইটস এ বিগ চ্যালেঞ্জ আমাদের নতুন প্রজন্মের জন্য এবং সামনে আগামী দিনে যারা আসছে তাদের জন্য, যে কোন জিনিসটা আমি গ্রহণ করব। এই গ্রহণের ক্ষমতা আমাদের তৈরি হওয়া উচিত। জনাব আরিশি সাহেব যেভাবে হৃদয়ঙ্গম করে বিষয়টাকে তুলে নিয়ে আসছেন আমাদের সামনে, এর জন্য ওনার কাছে আমি আবারও কৃতজ্ঞ। আমি কবির জুয়েলকে দেখতে পাচ্ছি আমাদের সাথে। কবির জুয়েল মনে হয়, আমি ওনাকেও বই পাঠিয়েছি। কবির জুয়েল, আপনার এক্সপিরিয়েন্স যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। প্রথমেই সবাইকে ধন্যবাদ যারা এত সুন্দর একটা আয়োজনে উপস্থিত হয়েছেন। অনেকদিন পর হলেও কিছু ব্যাচমেটের মুখ দেখতে পাচ্ছি, এটি আসলে বরাবরই একটি ভালো লাগার অংশ। আর হাদি ভাইয়ের বইগুলো আমি আসলে গত সপ্তাহে পেয়েছি, অনিন্দ্য প্রকাশ থেকে পাঠানো হয়েছে এবং পাশাপাশি আপনি সৌজন্য কপি ও 2 কপি দিয়েছেন, আপনাকে আসলে অশেষ ধন্যবাদ। বিশেষ করে আমার কৃষি বাতিঘর নামটি আপনার
কানে ছিল বা মনে ছিল, এটা আমার একটা নিজের ভালো লাগার একটা জায়গা, যে কারণ নিজের সৃষ্টিশীল একটা জায়গায় এরকম একটা দামি বই, আমি এই কারণে এটাকে দামি বই বলবো। আসলে এটি দামি বলতে আসলে অর্থের মূল্যে নয়, দামি বলতে আসলে এখানে যে ব্যক্তিটি লিখেছেন আর সেই ব্যক্তি প্লাস যা ইনফরমেশন লেখা আছে, আমি খুব অল্প সময়ে কিছু অংশ দেখেছিলাম। তাতে আমার মনে হয়েছে যে আসলে বঙ্গবন্ধুর জন্ম থেকে প্লাস শেখ হাসিনার আজকের বর্তমান শেখ হাসিনা হয়ে ওঠার পিছনে যে শক্তিটা, যে আহ, রক্তের বন্ধনটা, যে তীব্রতা, এটাকে আসলে তিনি অসাধারণ ভাষায় উপস্থাপন করেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এজ এ আমরা যারা নর্মালি ইংলিশ বই পড়তে স্বাচ্ছন্দ্য ফিল করি খুব কম বা পড়ি না, তারাও মনে হয় যে বিষয়গুলো যদি পড়ে, তারা যদি একটু মুজিব আদর্শের সাথে বঙ্গবন্ধুর জীবনীর সাথে কোনো না কোনো দিনে যদি সম্পৃক্ত থাকে, তারা যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এই দেশের বাঙালি কোনো মানুষ, তাহলে এই বইয়ের যে ভাষাগুলো লেখা আছে, যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে, তা অতীব মূল্যবান। আর আমি ব্যক্তিগতভাবে আসলে বঙ্গবন্ধুর প্রতি যে উনি এতটা অনুপ্রাণিত হয়েছেন, এই অনুপ্রাণিত করার পিছনে আমাদের ব্যাচমেট হিসেবে আমাদের যাদের ভূমিকা আছে বা আমাদের যে তার আগ্রহ আছে, আরো বেশি ভালো লেগেছে 31st বিসিএস ক্যাডার তার অ্যাকনলেজমেন্টের যে ব্যাপারটা তুলে এনেছেন তিনি। এটি কিন্তু একটি সত্যিকার অর্থে মাইল ফলক। ওনার লেখার সাথে বঙ্গবন্ধুর কে নিয়ে লেখার সাহস বা বঙ্গবন্ধুকে নিয়ে জ্ঞান অর্জনের, এটা তো আসলে বঙ্গবন্ধুকে ইনস্টিটিউট, তাকে তো আসলে একটি বই দিয়ে বা কোনো একটা বক্তব্য দিয়ে আসলে তাকে সীমার বন্ধনে আবদ্ধ করা যাবে না। কিন্তু আমার সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা হাদি ভাইকে বলবো, যে মিশরের একজন, মিশর হচ্ছে বলা যায় যে আহ সভ্যতার সূতিকাগার মিশর, সেই সভ্যতার সূতিকাগারের একজন কবি সাহিত্যিক। তার মানে কি, তিনিও সভ্যতার সেই প্রাচীনতম ধারণাগুলোকে লিড করেন, তার ভিতরে সেই প্রাচীনতম ধারণাগুলো আছেন। তো সেখানকার একজন বিশিষ্ট লেখক আমাদের জাতির পিতাকে নিয়ে লিখেছেন, আমাদের বর্তমানের জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন। তার নেতৃত্বের, তার আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পিছনে তার যে প্রত্যয়, তার যে দৃঢ়তা, এই বিষয়গুলো এসেছে। পাশাপাশি বইটির নামটি আসলে আহ শুধু নাম নয়, এটি আসলে মানে আমার বইটার নামটা, আমি যতবার বইটা হাতে নিয়েছি, আমার নামটার প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা চলে এসেছে। মানে একটা নামকে সিলেক্ট করার ক্ষেত্রে আমি জানি না এটা হাদি ভাইয়ের কোনো এখানে কোনো ভূমিকা ছিল কিনা, বাট এজ এ যদি লেখক হিসেবে আমি আরশির কথা বলি, উনি বইয়ের নামটা দিয়েছেন একদম অসাধারণ একটা নাম। যে যে নামটি আসলে বঙ্গবন্ধুকে একটা শ্রদ্ধার জায়গায় তুলে নিয়ে এসেছেন। আসলে 1975-এর 15ই আগস্টের পর বঙ্গবন্ধু, মাঝে মাঝে আমার এটা যখনই 15ই আগস্টের বিশেষ করে আলোচনা সভা হয়, আমি যেহেতু সার্ভিস করি বা আগে থেকে যেহেতু আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমার শুধু একটা জায়গায় খুব অবাক লাগে, যে একটি মানুষ জন্ম থেকে তার জীবনের প্রতিটা অধ্যায়, প্রতিটা ক্ষেত্রেই তিনি এই দেশের শ্রমজীবী মানুষের জন্য, কৃষক মেহনতি মানুষের জন্য, বা আমাদের দেশের ভাষার জন্য, বা একটি স্বাধীন দেশের জন্য, স্বাধীন জাতির জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন তার পরিবার, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহ আহ, মানে আমাদের স্বাধীনতার পর, আমাদের বিজয়ের পর 3টি বছরও দেয়া হয়নি আমার দেশটাকে পুনর্গঠন করার জন্য। তো আসলে আমরা জাতি হিসাবে আমি নিজেও এর দায়ভার এড়াতে পারি না, মনে হয় যে আসলে আমরা তাকে, তার কর্মকে, তার ত্যাগকে কখনো মূল্যায়ন আমরা কখনো করতে পারিনি। আমাদের মনে হয় জাতি হিসাবে আমাদের হাজার বছর এটার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, যে আসলে আমরা বঙ্গবন্ধুকে, তার জীবনের শ্রমকে, তার আদর্শকে, তিনি যেভাবে আমাদের দেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন, আমরা তাকে সেই সময়টা দেইনি, বা তাকে একটি যোগ্য আমরা দেশের দায়িত্বভার দিয়ে আমরা তাকে আগাতে দেইনি। এটি যারা করেছেন, যে ঘৃণ্য কাজটি, তাদের প্রতি অবশ্যই শোকের মাসে আমি বলবো যে এখনো যারা জীবিত আছেন, যুদ্ধ অপরাধীর বিচার হওয়ার পর 15ই আগস্টে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, তারা এখনো যারা জীবিত আছেন বিভিন্ন দেশে বিদেশে, তাদেরকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা উচিত। এবং বিদেশে যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন, তাদেরও উচিত বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিকে খুন করার দায়, এটি শুধু মানুষকে খুন করেননি, একটি জাতিকে খুন করেছেন, একটি আদর্শকে খুন করেছেন, একটি চেতনাকে খুন করেছেন। যারা একটা চেতনাকে খুন করেছে, যারা একটি আদর্শকে খুন করেছে, তাদেরকে নিশ্চয়ই তারা যেখানেই থাক না কেন, তাদের অবশ্যই দেশে ফিরে আনা উচিত, এবং তারা দেশে ফিরে আসবে, এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আমি এটাকে আবারও একবার আমাদের ব্যাচমেট যারা আছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন, তারা অবশ্যই একটা ভালো ভালো জায়গায় আছেন, তারাও এই বিষয়গুলোকে ভয়েস রেজ করলে হয়তো বা আমরা আরো যারা বেঁচে আছেন বঙ্গবন্ধুর খুনি, তাদেরকে ফাঁসির কাস্টে আবার ঝোলাতে পারবো, তাদেরকে আমরা সঠিক শাস্তি দিতে পারবো। বঙ্গবন্ধুর
এই 15ই আগস্টের কথাই, আগস্ট মাস আমাদের শোকের মাস। আসলে বঙ্গবন্ধুর যে ত্যাগ তিথিকা, তা আমরা 1 আগস্ট কেন, আমরা এরকম সারা বছর, প্রতিটা বছরের প্রতিটা দিন যদি আমরা বঙ্গবন্ধুর জন্য শোকগাথা করি, তবু আমার মনে হয় এই শোকের কোনো শেষ হবে না। বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাবো হাদি ভাই। আমি একটু যদিও অসুস্থ ছিলাম, মাঝখানে আপনার সাথে একটু কমিউনিকেশন কম হয়েছিল বইয়ের ব্যাপারগুলোতে, আমি বইগুলোর ব্যাপারগুলো আমি বলবো। সেটি হচ্ছে যে আমি আমার ডিজি স্যারকে এখনো পাইনি। আমি একটু ডিজি স্যারের পিএস কে বলে সময় চেয়েছি। আমি এই বইগুলো ডিজি স্যারের কে আগে হাতে তুলে দিয়ে তার মাধ্যমে আমি এগুলোকে কৃষি পাতিঘরে স্থাপন করব। আশা করি কৃষি পাতিঘরে এই বইগুলো দীর্ঘ বছর থাকবে, এবং এখানে যারা দর্শনার্থী আসবে, যারা বিভিন্ন অফিসার আসবে, যা পড়ালেখার স্বার্থে বা জ্ঞান অর্জনের স্বার্থে, তারা নিশ্চয়ই এই বইটি দেখবে। এবং এই বইটির কাভার দেখার পর মিলু একটা কথা বলেছিল যে বইটার কাভার দেখলেও আসলে এক ধরনের ভালো লাগা চলে আসে। কি নির্মল দুটো ছবি দিয়েছেন! আহ তো এই ছবি দুটো আমাকে বারবার আন্দোলিত করেছে। ব্যক্তিগতভাবে আমি যখন হাদি ভাই আমাকে বলেছিল, আমি সঙ্গে সঙ্গে এটাকে নেয়ার আগ্রহ প্রকাশ করি। থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। জাতির পিতা হাতকে, আদর্শকে শক্তিশালী করে আমাদের জননেত্রী শেখ হাসিনা সামনের দিনগুলোতে আরো বলিষ্ঠ নেতৃত্ব দেবেন। আমাদের সোনার বাংলা সত্যিকার সোনার বাংলা হয়ে দাঁড়াবে। আমরা যারা বাংলাদেশ সিভিল সার্ভিসের যে সেক্টরে আছি, আমরা আমাদের এই সময়টাতে, সামনের সময়গুলোতে আরো বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করব। ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে আমরা একটা স্বনির্ভর সোনার বাংলা দেখতে পাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবির জুয়েলকে অনেক ধন্যবাদ। আমরা মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে মহসেন আরিশির গ্রন্থ, এবং কবির জুয়েল তার বক্তৃতার মধ্যে যে বলেছে ইটসেলফ এ মেসেজ, এই বইটার কাভার পেজটা। মহসেন আল আরিশি আমাকে, যখন ওনাকে নিয়ে আমি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শনে গিয়েছিলাম, আমার সঙ্গে সজল, হোসেন আমির জিতু, ওরা প্রেজেন্ট ছিল। তো উনি আমাকে বলেছিলেন একটা ছবি বঙ্গবন্ধুর সঙ্গে, পাশেই মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি। উনি আমাকে বলেছিলেন, লুক অ্যাট দ্য আইস অ্যান্ড দ্য বঙ্গবন্ধু's eyes is same, and same reflection is coming out from the four eyes. It is not, মানে আলাদা কোনো কিছু না, একসঙ্গে দুটা দৃষ্টি, একটা থেকে আরেকটা মনে হচ্ছে এইটার আলোটা ওখান থেকে এখন বের হচ্ছে, এবং তাই, এবং ওনার যে গ্রন্থের জিস্ট সেটা কিন্তু ওইটাই প্রকাশ করে। আমি আগেও বলেছি যে এটা বীর রস এবং করুণ রস, দুইটা রসের সমন্বয়ে এই নভেলটা আমরা পাচ্ছি। যেটার করুণ রসটা আমাদের জন্য পৃথিবীর মধ্যে বিরল, কারণ পৃথিবীতে এত বড় ঘটনা কিন্তু ঘটে নাই, সারা পৃথিবীর সমস্ত দুঃখ, আমাদের হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ আছে পাশাপাশি, কিন্তু এত বড় একটা জাতিকে হত্যা করার যে প্ল্যান, যে পায়তারা খুনিরা করেছিল, সেই দুঃখবোধ মাননীয় প্রধানমন্ত্রী অন্তরে বহন করে, যতই আপনি তাকে প্রধানমন্ত্রী বানান, যাই বানান না কেন, সারা পৃথিবী এক জায়গা করে দিলেও তার এই শোক আমরা কি তাকে পুষিয়ে দিতে সাহায্য করতে পারবো? এই প্রশ্ন আজীবন ভরে থেকে যাবে, এবং এই প্রশ্ন দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই প্রশ্ন থাকবে। কারণ ওই রাত্রে শুধু বঙ্গবন্ধুর বাড়িতেই আক্রমণ হয়নি, সেখানে তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার বাসায় আক্রমণ হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করা হয়েছে। শ্রেণিয়াবাদ শহীদ শ্রেণিয়াবাদ সাহেব, ওনার বাসায় তখন মন্ত্রী ছিলেন, আক্রমণ করা হয়েছে, তাদের বাসায় মানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এত বড় হত্যাকাণ্ড, সারা বাংলাদেশের মানুষকে চোখে কাপড় বেঁধে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের দায় সাধারণ মানুষ নিবে না, এবং ইয়াং জেনারেশন যারা, কবির জুয়েল যেটা বলেছে যে দায়বদ্ধতা আমাদের মধ্যে আছে, এই ইয়াং জেনারেশন এই দায়িত্ব কেন নিবে? এই জন্য আপনার দায়িত্ববোধ থেকে, আমরা যারা আছি আমাদের দায়িত্ববোধ থেকে উচিত যে যতদূর পারা যায় দেশকে ভালোবাসা, মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা। কারণ ওনার সঙ্গে কথা বলার, অনেকেই যান ওনার সঙ্গে কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে ওনাকে কোট করেন, কিন্তু আমি মনে করি যে উনি যে দুঃখ পেয়েছেন, আমি জাতি হিসেবে তো ওনার সামনে যাওয়ার জন্য সে সাহস কিংবা অনুভূতি আমার হয়তো বা নাই, থাকা উচিত না, কারোরই থাকা উচিত না। এখন প্রয়োজনে যেহেতু উনি আছেন বেঁচে আমাদের মধ্যে, তারপরেও তো উনি যে শক্তি আমাকে দিতে পারবেন, আরেকজন তো কেউ সেটা দিতে পারবে না। কারণ বঙ্গবন্ধুর যে জীবন চরিত্র, এখানে একটা চ্যাপ্টার আছে এই বইয়ের মধ্যে, বলছে টু ফ্রেন্ডস। এটা হচ্ছে বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্যে বলেন
যে আমার আম্মার থেকে, আমার মায়ের থেকে আমার বয়সের ডিফারেন্সটা বেশি না। অর্থাৎ বঙ্গমাতা এবং মাননীয় প্রধানমন্ত্রী টু ফ্রেন্ডস, তারা দুজন বন্ধু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং এই নভেলটার মধ্যে মাত্র দুইটা ক্যারেক্টার আসছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু আর একটা হচ্ছে হাসিনা। এবং অন্য অন্য ক্যারেক্টারগুলোকে আনা হয়েছে, সেই ক্যারেক্টারগুলো এভাবে আসছে, যেমন হাসিনাস মাদার, হাসিনাস ব্রাদার, হাসিনাস সিস্টার, এরকম ভাবে আসছে। কিন্তু সরাসরি ক্যারেক্টার আসছে দুইটা। আর এখানে দুইটা গ্রামের গল্প দিয়ে শুরু হয়েছে, বেঙ্গলি ভিলেজ অ্যান্ড ভিলেজ, উর্দু ভিলেজ, এই ভিলেজের গল্প দিয়ে শুরু হয়েছে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনারা যারা আজকের এই জুম মিটিং এ জয়েন করেছিলেন আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা প্রতি বছরই শোক দিবসে একটা আলোচনা সভা রাখি, এবারও রেখেছি, এবং এত বড় গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ নিয়ে আমরা আলোচনা করতে পেরেছি। যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সামনে আমরা যখন আবার কোনো প্রোগ্রাম করব, আপনারা ইন দ্য মিন টাইম বইটা পেয়েছেন, এটার একটা সেকেন্ড এডিশন কিন্তু এসেছে। ফার্স্ট এডিশনটা নিজেরা রাখবেন, সেকেন্ড এডিশনটা হচ্ছে আমরা একটু লার্জ করেছি, জাস্ট স্পেসগুলো একটু বড় করে দিয়েছি যাতে পড়তে সুবিধা হয়। আর সবকিছু লেখা একই রকম আছে, দাড়ি কমা একটু চেঞ্জ, যেগুলো আগের এডিশন একটু ভুল ছিল সেটা ঠিক করে দিয়েছি। তা আপনারা যাকে যেখানে দিচ্ছেন সেকেন্ড এডিশনটা দিবেন, কারণ এবং গ্রন্থাগারে যেগুলো সংরক্ষণ করবেন সেকেন্ড এডিশনটা সংগ্রহ করবেন, কারণ সেকেন্ড এডিশনটা হচ্ছে ভুল ত্রুটি মুক্ত আছে। এবং আপনারা যার যার জায়গা থেকে এই গ্রন্থটা পাঠ করার চেষ্টা করবেন। সামনে আমরা আরেকটা প্রোগ্রামে এই গ্রন্থ নিয়ে আবার আলোচনা করব। একটা তো প্রাথমিক কিউ দিয়ে শুরু করলাম, নিজের দায়িত্ববোধ থেকে আপনারা গ্রন্থটা পড়ে শেষ করবেন, এটা আপনাদের কাছ থেকে আমি আশা করতে পারি। জাতীয় শোক দিবসে আমি বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। ওই কাল রাতে যারা যারা নিহত হয়েছে, আমাদের এই সকল দোয়া তাদের কবরে, তাদের আত্মার শান্তির জন্য পৌঁছে যাক, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এই শোক দিবসের আলোচনা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।